আজকে স্তরের এই সমাবেশের বীর মুক্তিযোদ্ধা একজন শিক্ষক নুরুল ইসলাম সভাপতি মহোদয়, আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক, জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব শফিউর রহমান, উত্তর বাংলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম মনোয়ারুল হক, স্টন হাকিম ভাই আছেন, আমাদের তরুণ নেতা বখতিয়ার হোসেন শিশির, নদী নিয়ে গবেষণা করে কাজ করে, স্ট্যান্ডিং কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মিটিং চলার সময় একটু পিছনে তাকাচ্ছিলাম, পিছনের বাড়িতে গিয়েছিলাম এই নদীটার দুর্দশা দেখতে। শুনলাম তাদের কাছে এই নদীটা আরো দূরে ছিল, কেউ বললো 10 কিলোমিটার, কেউ বললো 5 কিলোমিটার, 6 কিলোমিটার দূরে। এই ভাঙন ঠেকার জন্য এলাকার মানুষ আপনারা সবাই চাঁদাহারি করে বালুর বাঁধ দিয়েছিলেন শক্ত করতে, নদীর বন্যার ঠ্যাং বাড়িয়ে যেন আঘাত করতে না পারে তার চেষ্টা করেছিলেন। কেউ 1000, কেউ 2000, কেউ 5000 টাকা দিয়ে আপনারা একটা তহবিল করেছিলেন, নিজেই পরিশ্রম দিয়েছিলেন, সেই বাঁধ আপনারা করেছিলেন পাগলা তিস্তাকে ঠেকার জন্য। কিন্তু এইবারের কার্তিক মাসের বাঁধ 14 পুরুষ দেখে নাই, কার্তিক মাসে এইরকম পানি আসবে আপনাদের কল্পনায় ছিল না। সেই বাঁধ ভেঙে, শুধু বাঁধ ভেঙে নাই, প্রায় 2500 মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে। এই মানুষগুলো কোথায় আশ্রয় নিয়েছে? কেউ আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ চলে গেছে ভুটান দেশে, ঢাকায় চলে গেছে শিশু সন্তান নিয়ে, শরণার্থী হয়েছে। যেমন রোহিঙ্গারা শরণার্থী হয় বাইরে থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। তিস্তার ভাঙনে এই অঞ্চলের অনেক মানুষ উদ্বাস্ত হয়েছে, ঘর হারা হয়েছে, বাড়ি হারা হয়েছে। এবং বাড়ি হারাই না, সোনার ফসল ছিল তার সামনে, আমন ধান ছিল তার সামনে, কেউ কেটেছিল, অনেক আধা পাকা ছিল, সেই ধানও শেষ হয়েছে। এখন বিরান ভূমিতে দাঁড়িয়ে এই তিস্তা পারের মানুষ শুধু দুঃস্বপ্নই দেখতেছে, কিভাবে বাঁচবো, সামনে কিভাবে চলবে, ছেলেদের কিভাবে মানুষ করব, এইসব নানা দুঃস্বপ্ন দেখছে। এই অসময়ের যে বন্যা, অসময়ের যে ভাঙন এদিনে আসে নাই, এর আগেও তিস্তা পারের অসময়ে ভাঙন তৈরি হয়েছিল। সেই ভাঙনে এবারের বন্যায় সেই তিস্তা যেখান থেকে শুরু, সেই নীলফামারী শুরু তো তিস্তা তো এসেছে সিকিম থেকে, জলপাইগুড়ি, মেঘলিগঞ্জ হয়ে আমাদের ডিমলায়, সাতনায়, কালীগঞ্জে প্রবেশ করুক, সেখান থেকে তিস্তা হাঁটতে হাঁটতে চলে গেছে সুন্দরগঞ্জের হরিপুর ঘাটে। এই দুই তীরে, বাম এবং ডাইন তীরে তিস্তার দৈর্ঘ্য 115 কিলোমিটার, বাম তীরে, ডাইন তীরে 115 কিলোমিটার, 230 কিলোমিটার। এইবার নদী ভাঙ্গনে এই ঘটনায় বিনবিনিয়ার চরের মতো অসংখ্য জায়গার মানুষ সর্বশান্ত হয়েছে, ঘর হারা হয়েছে, বাড়ি হারা হয়েছে, ফসল হারা হয়েছে, মসজিদ গেছে, মন্দির গেছে, হাট গেছে, বাজার গিয়েছে। এই পানি ঢুকেছে কুড়িগ্রামের গতি আসামে, রাজারহাটের গতি আসামে, সেখানে সেই গতি আসাম গ্রাম, সেই 3-4টি মহল্লা চলে গেছে। নদীর ভাঙনে 8টি মসজিদ নদী গর্ভে বিলীন হয়েছে, 2টি মন্দির চলে গেছে, অনেক বিদ্যুতের খুঁটি তছনছ হয়ে গেছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই যে পাগলা তিস্তা, একে ঠিক করার জন্য আমরা 15 সালে কনভেনশন করেছি। আমরা 6 দফা দিয়েছিলাম যে প্রতি বছর তিস্তার ভাঙনে 20,000 কোটি টাকার সম্পদ বিলীন হয়, বিনষ্ট হয়। অল্প টাকা খরচ করে তিস্তাকে সুরক্ষা করার দাবি জানিয়েছিলাম। প্রিয় এলাকাবাসী,
আমাদের এই তিস্তা অবস্থাটা কি, তিস্তা ব্যবস্থাপনায় অবস্থাটা কি? তিস্তা হচ্ছে, আপনারা বলেন পাগলা নদী, নদী গবেষকরা বলে ফাঁসি নদী। তার মানে পাহাড়ে বরফ থাকে, আমাদের পাহাড়গুলোতে বরফ, সারা পৃথিবীতে পাহাড়গুলোতে, সিকিমে, হিমালয়ে যত বরফ জমে থাকে, বায়ুমণ্ডলের উষ্ণতার কারণে বরফগুলো যখন গলে পড়ে, তখন সিকিম থেকে যখন নদীটা শুরু হয় তখন যাত্রাপথটা হয় গিরিখাত, ছোট খাত। ধীরে ধীরে পানি যখন নামতে হয়, ঘাটের যে নদীটা প্রশস্ত হয়। এই যে তিস্তা, তিস্তা বর্ষাকালে প্রতি সেকেন্ডে 1 লক্ষ কিউসেক ঘনফুট পানি বৃদ্ধি পায়। সকাল, দুপুরে এবং রাত্রে এটা 4 লক্ষ কিউসেক পানি আসে। এই তিস্তাকে ব্রিটিশ আমলে, তখন আমাদের ইরিগেশন ধান ছিল না, ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার এই তিস্তাকে বুদ্ধি করেছিল। তখন আমন ধান ছিল, একটাই ফসল ছিল আমন ফসল। ওই বন্যার যখন ঢল লাগতো, এই আমন ফসলকে রক্ষার জন্য তারা তিস্তা ব্যারেজ একটা পরিকল্পনা গ্রহণ করেছিল। ওই সময়কালে পাকিস্তান সরকার কিন্তু আমাদের তিস্তার দিকে মনোযোগ না দিয়ে তারা সিন্ধু নদীর পানি ভাগ বন্টন করার জন্য তারা চেষ্টা করেছে, সেটা আদায় করে নিয়েছে, কিন্তু আমাদের দেশে এটা করেনি। দেশ স্বাধীনতার পর 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তিস্তার বিষয়টি, তিস্তা সহ উজানে যে নদীগুলো আছে পানি বন্টনের বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তিনি বলেন যে আমি ঘাটিতে আসি, আমার দেশ ঘাটিতে, তোমরা থাকো উজানে, উজানে যদি পানি ব্যবস্থাপনা করা না যায় তাহলে ভাটির দেশ মরে যাবে, খরার সময় খরা হবে, বন্যার সময় বন্যা হবে। তখন জিআরসি করেছিল নদী কমিশন, জিআরসি কি জয়েন্ট রিভার্স কমিশন করেছিল 72 সালে বঙ্গবন্ধু। কিন্তু তারপরে 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর তারপরে এই নদী নিয়ে আর কোনো আগায়নি, এবং তারপরে দুই দেশের মধ্যে একটি আন্তরিকতার ছেদ ঘটে। 96 সালে এসে হাসিনা সরকার, আজকের যে প্রধানমন্ত্রী, তিনি গঙ্গা চুক্তিটা করেন, আর একটা চুক্তিটা করেন, কিন্তু তিস্তাটা কিন্তু হয়নি। আজকে সেই সময় দুইটি মত ছিল। একদল বলছিল আন্তর্জাতিক আদালতে এটা মামলা করতে হবে, পানি দিবে না, খরার সময় পানি বন্ধ করবে আর বর্ষার সময় ছাড়ি দিবে, অথবা আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আদালতে যাইতে গেলে পাশের প্রতিবেশী দেশের যে স্বাক্ষর দরকার তারা করে নাই। সেই সময় 96 সালে এসে গঙ্গা চুক্তি হলো, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে তিস্তা সমস্যার সমাধান হবে। কিন্তু এরই মধ্যে 80-র দশকে আমরা একটা ব্যারেজ দেই ঘাটিতে বসে, গজলডোবা একটা ব্যারেজ দেয়, গজলডোবার ব্যারেজ দিয়ে সেই তিস্তার পানি, তিস্তার মধ্যে সিকিম থেকে সেই তিস্তার পানি আসছে। সিকিমে অনেক বিদ্যুৎ কারখানা মানে হচ্ছে যে পানিটা ধরে রেখে সুরঙ্গে রাখে, আবার ওইটা বিদ্যুৎ করে ছেড়ে দেয়। এইদিকে ফাঁসি দেওয়ায় বিদ্যুৎ কারখানা, আর নানা খাল কেটে, তিস্তার খাল কেটে তিস্তা মেসি নদীতে নিয়ে যাওয়া হচ্ছে। খরাকালে এই তিস্তার বুকে আর পানি থাকে না, চর থাকে, চর পড়ে থাকে। এই যখন অবস্থা, তখন এই সরকারের আমলে ছিটমহল চুক্তি হলো, সমুদ্র সীমানা চুক্তি হলো। আমরা তিস্তা বাঁচাও থেকে বললাম তিস্তার এই ব্যবস্থার সমাধান করেন, তাড়াতাড়ি করেন, এটা চুক্তিটা হোক। কিন্তু দেখা গেল ভারতের যে ফেডারেল রাজনীতি, কেন্দ্রীয় সরকার আর প্রাদেশিক সরকার, মমতা বললেন যে তিস্তায় পানি নাই, আমি পানি দিতে পারবো না, খোলা দেব। 12 সালের পর তিস্তা খরাকালে এই তিস্তায় 1 কিউসেক, অর্থাৎ 300 কিউসেক পানি আসে। সেই পানিটা আমাদের পানি উন্নয়ন বোর্ড খাল দিয়ে নিয়ে যায় সেচ কাজের জন্য।
তারপরে পানি নাই, হাহাকার অবস্থা। তিস্তা এই 12 সাল থেকে তিস্তার দুর্গতি বেড়ে যায়। খরাকালে পানি নাই, আর বর্ষাকালে যখন পানি ছেড়ে দেয় গজলডোবা থেকে, তখন বন্যা হয়, নদী ভাঙন হয়। নদীর অবস্থাটা কি? তিস্তার অবস্থা হচ্ছে, তিস্তার যে বুকটা বালুতে উঁচু হয়ে গেছে, মূল স্রোত ধারা। তাহলে মূল স্রোত দিয়ে কিন্তু তিস্তার পানি যে চলে যাবে ব্রহ্মপুত্রে হয়ে, এই 5টি বিভাগের বুক চিরে তিস্তা চলে যাবে, হরিপুর ঘাটে ব্রহ্মপুত্রে নামবে, বুকে কোনো প্রবাহ থাকে না। বর্ষাকালে যখন পানি ছেড়ে দেয়, সেই পানি বুকে না ঢুকে নদীর কিনার দিয়ে ছোটে। তিস্তা নদী ঠ্যাং বাড়ায়, একটা তিস্তা থাকে না, কখনো এ পাশে গুটা দেয়, কখনো ওপাশে গুটা দেয়। এই গুটাগুতিতে, পাশাপাশি এই গুটাগুতির সাথে সাথে নদীর কিনারে চলে বালু উত্তোলনের মহড়া, একদল স্বার্থান্বেষী মহল। বুক থেকে নদী না তুলে নদীর কিনার থেকে কৃষি জমি ধ্বংস করে এই বালু তোলে, ফলে ভাঙনে জর্জরিত হয়। আপনাদের বিনবিনিয়ার চরের মানুষ, আপনারা নিজেরাই সাক্ষী, আপনারাই ভালোভাবে বোঝেন কিভাবে বাঁধ দিয়েছিলেন থাকার জন্য, কি হলো বাঁধটার অবস্থা। ওদিকে ডাইন তীরের বাঁধটা হয়তো আছে, এখানে খোলা, এটা খোলা না, এটা এইদিকে খোলা, এখানে কোনো বাঁধ নাই। তাহলে শিশির বলেছে, কি বলেছে, যে নদীটা খনন করেন, 2 তীর সংরক্ষণ করেন, সুরক্ষা করেন, সম্পাদকও বলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা 15 সালে কনভেনশন করলাম, 6 দফা দিলাম, কি নদীটা খনন করো, সুরক্ষা করো, আর উজানে আমাদের গজলডোবার যে 13-14 কিলোমিটার জায়গা আছে, ওখানে জলাধার করো। আমরা যদি বর্ষার পানিটা জলাধারে না ধরে রাখতে পারি, বর্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবো, নদী দ্রুতর পানি ছড়িয়ে আসবে না, ভাঙন ঠেকাতে পারবো। 2 তীর সংরক্ষণ করো। আর বললাম, তিস্তার যত শাখা নদী আছে, উপনদী আছে, ঘাগট আছে, মানাস আছে, আলাইকুড়ি আছে, বুড়ি তিস্তা আছে, সারিয়ার জান, এরকম 11টি শাখা প্রশাখা নদী আছে। সেই নদী দখল হয়ে গেছে, তিস্তার সঙ্গে কানেক্টিং স্রোত যায় না, বন্ধ হয়ে গেছে। সেই নদীগুলো উদ্ধার করো, নৌ চলাচল চালু করো। এই তিস্তা, এই নদীটা বাঁধবে, আবার নৌ চলাচল শুরু হবে, আবার কলতলা নৌকা যাবে। 2 পারে যদি শক্ত বাঁধন দিতে পারি, তিস্তার তীরের যে কৃষি, এটাকে আমরা বলেছি হিডেন ডায়মন্ড, সোনার কৃষি। তিস্তার চরে এখন ভুট্টা হয়, তিস্তার চরে এখন গম হয়, তিস্তার চরে আলু হয়, তিস্তার চরে পেঁয়াজ হয়, তিস্তার চরে মরিচ হয়। তিস্তার চর এখন কৃষি উৎপাদনের বড় কৃষি ভান্ডার বাংলাদেশে। সেই চরকে, সেই যদি রক্ষা করতে পারি, নদীটা খনন করতে পারি, 2 তীর সংরক্ষণ করতে পারি, তাহলে ভূগর্ভস্থ পানি তুলে, নিচ থেকে পানি তুলে, নিচের স্তর নিচে ভূগর্ভস্থ পানি তুলে আবাদ হতে খরচ বেশি পড়ে। 1 একর জমিতে যদি আবাদ করেন, কারেন্ট দিয়ে কত খরচ পড়ে, আর নদীর পানি দিয়ে খরচ পড়ে 1 একর 250 টাকা। কি নদীর পানি দিয়ে খরচ পড়ে 250 টাকা। তাহলে আমরা যদি তিস্তাকে পরিচর্যা করতে পারি, তিস্তাকে খনন করতে পারি, 2 তীর সংরক্ষণ করতে পারি, তাহলে নদীর পানি আমাদের সম্পদ হবে। বর্ষার পানিটা আমরা বলবো, আয় বর্ষা আয়, আমি জলাধার করেছি, তোমার বর্ষাকে আমি ভয় করি না। আজকের যুগ বিজ্ঞানের যুগ। আজকে মঙ্গল গ্রহে মানুষ বসবাসের চিন্তা করছে। আজকে পদ্মা সেতু হচ্ছে, কর্ণফুলীর টাওয়ারে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে 4 লেনের রাস্তা হচ্ছে, নদীর নিচ দিয়ে রাস্তা হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, তল দিয়ে হচ্ছে। তাহলে এরকম মেগা প্রজেক্ট কিন্তু বাংলাদেশে দক্ষিণাঞ্চল ঢাকায় শুরু হয়েছে। আমরা বললাম যে তিস্তার ভাঙন দারিদ্র্যের মূল কারণ, সর্বনাশের মূল কারণ তিস্তার ভাঙন। তিস্তা করেন মানুষের কান্না, আর কত দেখবেন এই ব্যবস্থা নেই। এই যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমি ব্যবস্থা নিচ্ছি, প্রথমে বিশ্ব ব্যাংকে বললেন আমি এটা সমীক্ষা করতে চাই। ধরেন পদ্মা সেতু সমীক্ষা করেছে কারা? জাইকা। পরে বিশ্ব ব্যাংক বললো যে না, আমি টাকা দেবো না।
চুরি হয়ে গেছে। চুরি শুরু নাই হয়েছে বললো, এখানে আন্তর্জাতিক পলিটিক্স চললো। ওরা ভাবলো এখানে যদি এটা যদি পদ্মা সেতু হয়, ধুমধুম থেকে মায়ানমার নিয়ে একটা রেল নিয়ে যাবে চীন, আমার স্বার্থ ক্ষতি হবে, তাই তারা বাধা দিল। হাসিনা তো বাপের ব্যাটারের মতো কাজ করলো, নিজের টাকায় পদ্মা সেতু শুরু করলো। আজকে চীন কারিগরি সাহায্য দিল, আজকে সেই পদ্মা সেতুর দৃশ্যমান। পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জোয়ার সৃষ্টি হয়েছে। আর উত্তরাঞ্চলের মানুষ, এই তিস্তাপাড়ের মানুষ, গার্মেন্টসে যারা কাজ করে চাকরি করে, 4 ভাগের 3 ভাগ মানুষ তিস্তা নদী পারে নদী ভাঙা মানুষ, তারা সেখানে যা কাজ করে। আর এখানে যদি এই তিস্তা পরিকল্পনা আধুনিক কৃষি হয়, আধুনিক শিল্প হয়, কলকারখানা হয় তিস্তা প্রজেক্ট নিয়ে, তাহলে এই অঞ্চলে দারিদ্র্য কমবে। সারা বাংলাদেশে স্বাধীনতার পর উন্নয়ন হয়েছে, অনেক ভালো কথা। দারিদ্র কমেছে 20%, কিন্তু রংপুর বিভাগের দারিদ্র কমে নাই। এখনো 46% লোক দারিদ্র সীমার নিচে বাস করে। রংপুর বিভাগে সবচেয়ে বেকার যুবক বেকার, তারা বেকারত্বের যন্ত্রণায় হাসপাস করে আমাদের নদী ভাঙনের মানুষ। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দাবি করলাম, লেখালেখি করলাম, সংবাদপত্রে আমাদের বিবৃতি ছাপানো হলো। আমরা প্রধানমন্ত্রী বললেন, পানি উন্নয়ন বোর্ড করলেন, আমরা পরিকল্পনা নিয়েছি। কি নাম নিয়েছেন পরিকল্পনার? তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্প। সমীক্ষা করলো কে? চীন। কিভাবে সমীক্ষা করেছে? এইভাবে সমীক্ষা করেছে। কি বলতে চেয়েছে সমীক্ষায়? যে নদীটা ভাঙতে, আজকেও কিন্তু বিনবিনের চর বললো, এইখানে লোক বললো নদীটা ভাঙতে ভাঙতে হুজুর আসছে, বলেন নাই আপনারা? তাহলে এই নদীটা যে ভাঙছে, এই নদীটাকে গোটাইতে হবে তো নাকি? গোটাইতে গেলে কত প্রশ্ন। ভাঙনের সময় এই তিস্তা, ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এই তিস্তা খরাকালে ছিল 1.5 কিলোমিটার, আর বর্ষাকালে ছিল 2.5-3 কিলোমিটার। ওই কাউডিয়ার যে ব্রিজটা দেখবেন, রেল ব্রিজ, 750 কিলোমিটার ব্রিটিশ আমলে হয়েছিল। হ্যাঁ, 750 মিটার ব্রিটিশ আমল হয়েছিল। ওটা কি ভাঙতে পারে? তাহলে সেই সময় ব্রিটিশ ও পাকিস্তান আমলে খরাকালে পানিতে স্রোত ছিল, নৌকা চলত, বর্ষাকালেও চলত। তাহলে আমার তিস্তার কি অবস্থা? এই নদী খনন করতে হবে। কি বললো খনন কিভাবে করবেন? যে আমরা 1.5 কিলো 2 কিলো প্রশস্ত খনন করবো, গভীর করবো। গভীর করলে কি হবে? জলাধার কি হবে? জোয়ার সৃষ্টি হবে। বেশি গভীর করলে নদীটা পানি নিচ থেকে পানি আসবে, পানি শুকাবে না। তাহলে যদি ভারত যদি পানি না দেয়, তাহলে কি করবেন? তখন ওরা বলল যে না, পানি না দিলেও আমাদের জলাধার করব ওই ব্যারেজের ওই পাশে, তাহলে আমরা জলাধার পানি রাখতে পারবো। এই পানিটা এই নৌপথগুলো চলবে চতুর্দিকে, এই নদী পথ দিয়ে আমি একদম ঢাকা যেতে পারবো, নাকি বাহাদুরাবাদ ঘাট যেতে পারবো। নদী পথ চলবে, শাখা নদীগুলো দিয়ে নৌকা চলবে, মৎস্য চাষ হবে, আধুনিক কৃষি হবে, খাদ জমিতে সোলার প্রজেক্ট হবে। এই প্রকল্প দিয়ে এই এলাকাটা একটা উন্নয়নের নতুন ধারায় তৈরি হবে। আমরা তাও বললাম সব ঠিক আছে, কিন্তু কৃষকের স্বার্থ 6 দফা এটা প্রোগ্রাম করেন, 6 দফা দেখবেন কৃষকের স্বার্থ আগে রক্ষা করতে হবে। এই যে প্রকল্প করলে, এই প্রকল্প এলাকায় অবশ্যই এই অঞ্চলের মানুষকে সবার আগে কাজ দিতে হবে, আমার কৃষিকে বাঁচাতে হবে। আর বললাম এর সঙ্গে জলাধারের সাথে তিস্তার চুক্তি করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি কি আরেকটু বলবো? এখন এই যখন অবস্থা, তখন এইটা চীন নিয়ে নিচ্ছে। ভারতের কিছু পত্রিকা সাউথ ওয়েস্ট পত্রিকা লেখালেখি করতেছে, চীনের আধিপত্য কাজ হবে, আমাদের আধিপত্য কমে যাবে, নানা ঠেলাঠেলি শুরু হয়ে গেল। আমরা বললাম চীন ভারত তো আমরা বুঝি না এখানে। আমরা বললাম যে আমরা আমাদের নদী খনন করবো, আমার বাড়ি ভেঙে গেছে, আমি মেরামত করবো, এটা কি ভারতের পারমিশন নিতে হবে? হ্যাঁ, কারো তো পারমিশনের দরকার নাই। চীনের পারমিশন নিতে হবে না।
তাহলে এটা আমার নদী, আমি খনন করব। বিনবিনিয়ার চরের মানুষ বলতেছে নদী খনন করো, 2-3 সংরক্ষণ করো, ভাঙনের হাত থেকে আমাদের বাঁচাও, আর তিস্তার কান্না শুনতে চাই না। এই তো বিনবিনিয়ার মানুষের দাবি, তাই না? এই যদি দাবি হয় মানুষের, এটা তো মানুষের দাবি। বিনবিনিয়ার চর ছাড়া এই তিস্তার বুকে যে নদী আমরা সংরক্ষণ করবো, এটা তো আমাদের দাবি। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বললাম তিস্তার সমস্যা হচ্ছে বর্ষাকালে নদীর ভাঙন, বর্ষা যায়, নদী এপাশ ওপাশ ছুটে ভাঙন তৈরি হয়, বর্ষাকালে পানির ভাঙন তৈরি হয়, খরাকালে পানি পাই না, ভাঙনে আমরা সর্বশান্ত হই। মে জুন মাসে খরাকালে তিস্তার ভাটি থেকে মাছ আসবে ডিম ছাড়ার জন্য। মে জুন মাসে ডিম ছাড়ার জন্য, প্রজননের জন্য মাছ আসতে পারে না। মাছের যে ডিম ছাড়বে প্রজনন ক্ষমতা নাই। তিস্তার বুকে এই বঙ্গবন্ধু যখন এই তিস্তার চরে ঘুরতেন, পীরগঞ্জে যেতেন, মিটিং করতে, বলতেন, প্রথম দাবি তুলতেন বরেলি মাছ খাবো। এখন তিস্তা নদীতে সারাদিন মাছ খেওয়ায়া, খেওয়া বোঝেন, খেওয়ায়া সারাদিন জাল চালিয়েও 100 টাকারও মাছ মাঝিরা তুলতে পারে না, তাই তো? তাহলে মাছের অভাব তৈরি হয়েছে, জলের জলজ প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। এটা বলে আমরা বলেছি যে এটা দ্রুত বিজ্ঞানসম্মত খনন করতে হবে। বলছি আমরা খননের আগে কৃষকের স্বার্থ আগে রক্ষা করতে হবে, কৃষির স্বার্থ রক্ষা করতে হবে। আমরা বলেছি দফায়, 6 দফায় বলেছি যে তিস্তার পরে কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। কৃষি ভিত্তিক কলকারখানা কি? ভুট্টা চাষ হয়, ভুট্টার উপাদান কি? ফিড হয়, ফিড মাছের জন্য লাগে, ফিড মুরগির জন্য লাগে, ফিড গরুর জন্য লাগে। বিশাল ফিডের বাজার হয়ে গেছে। সেই কারখানা কি তিস্তার পরে আছে? একটা ফিড কারখানা। তাহলে আজকে যদি তিস্তা খনন করার পর, 2-3 সংরক্ষণ করার পর, 2-3 সংরক্ষণ করার পর এই কারখানা গড়ে ওঠে, তাহলে ভুট্টা বিক্রি করতে কি আমাদের অসুবিধা হবে? হ্যাঁ, তাহলে আজকে তো কৃষি, আধুনিক কৃষি এসে গেছে। সে কৃষি কি লাগে? সেই পাকিস্তান আমলে লাঙ্গল, জোয়াল, গোবর দিয়ে কৃষি হচ্ছে। এখন কৃষিতে সব ট্রাক্টর লাগতেছে, নিচ থেকে পানি তোলা লাগে, ম্যানেজমেন্টে এই লাগে, সব বিজ্ঞানিক পদ্ধতি, সার লাগে, বীজ লাগে, তেল লাগে, তো লাগে। তাহলে আজকে এই কৃষিকে যদি ঠিক করতে হয়, তাহলে তিস্তার চরে চীন থেকে আমাদের, ভারত থেকে আমাদের তো কৃষি যন্ত্রপাতি কেনার দরকার না। তাহলে এই যন্ত্রপাতির কারখানা যদি তিস্তার চরে দেয়, এই কারখানার উৎপাদিত দ্রব্য এখানে বিক্রি করবো, সারা দেশে বিক্রি করতে পারবো না। তাই এই কথাগুলো বলছি, এবং এই কথা বলছি যে সমবায়ের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এখন কোন জায়গায় আছে তিস্তা প্রকল্প, কোন জায়গায় থেকে আছে? মানুষ বলতেছে ভাই শুনি তো প্রত্যেক দিন থাকে, এটা একটি শাকের বেটি খুঁড়বে, শাকের বেটি নাকি এটা ব্যবস্থা নিছে, এখন হচ্ছে না কাজ। তবে এখানে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে বলতে চাই, এই আন্দোলন করছি, তিস্তার আন্দোলন যেমন করছি, পাশাপাশি হঠাৎ করে খবর এলো যে হিন্দু মন্দিরে আক্রমণ। তারপরে এই সূত্র ধরে পীরগঞ্জ পর্যন্ত এগিয়ে এলো। এই সূত্র ধরে ভারতে 35 কোটি মুসলমান আছে, সেখানে একটি দল মসজিদ আক্রমণ করবে। তাহলে আমার দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই আন্দোলনকে থাকার জন্য, সেই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য আজকে ভাইয়ে ভাইয়ে যে আগুন লাগার খেলা, এই আগুন লাগার খেলার মধ্যে সম্প্রীতির ঐক্য আমাদের গড়ে তুলতে হবে, আমাদের গড়ে তুলতে হবে। তাহলে আজকে 17 তারিখে টেলিভিশনে আমরা খবর পেয়েছি, কিন্তু মূল খবর পাই না। তিস্তা কিন্তু আগে টেলিভিশনে মূল খবর দিত, ওই যে ভাঙনটার মূল খবর দিত,
আমি টেলিভিশন সাংবাদিক বললাম, কি খবর, আমাদের মূল খবর কোথায় গেল? তোমরা এই যে হিন্দু মুসলমানের দাঙ্গা এটা দেখাচ্ছ। বাংলার মানুষ তো দাঙ্গা করে না, বাংলার মুসলমান হিন্দু একসঙ্গেই তো আমরা বসবাস করি, আমরা তো একসঙ্গে বসবাস করি। তাহলে আজকে এটা বাড়িয়ে দিচ্ছ, আমার তিস্তা গেল কই? পরে সময় রিপোর্ট করলো, আমার একটা সাক্ষাৎকার দিল, আমি কি বললাম? আমি বললাম সময় ৭১ বড় সাক্ষাৎকার দিল, আমাকে ঘুরিয়ে ওইখানে যেতে বলতেছে। আপনি বলেন, সাংবাদিকরা বললে কি বললো, ভারতের মধ্যে বলেন। ওই কোশ্চিনটা আমি বললাম যে এই যে গজলডোবা, সিকিম, জলপাইগুড়ি, উত্তরাখণ্ডের বন্যা আসছে, পানিটা তো ওরা 20 লক্ষ কিউসেক পানি, বন্যার পানি ধরে রাখে, রিজার্ভ করে। সেই পানিটা আবার খাল দিয়ে তারা খরার সময় নিয়ে যায়, তাদের দেশে নিয়ে যায় আবাদ করার জন্য। আমাদের তিস্তা ব্যারেজের ধারণ ক্ষমতা, নিঃসরণ ক্ষমতা কত? 3.5 লক্ষ কিউসেক ঘনফুট। ওরা যে অপরাধ করেছে, এত পানি তুমি একসঙ্গে ছেড়ে দেবা, আমাকে বলবা না? আমাকে বলবা না যে আমি 5-4 সামলাইতে পারছি না, তোমার দেশে আমি গেট খুলে দিলাম, তুমি আমার বন্ধু প্রাচীন দেশ, তুমি আমার ভালোবাসার দেশ, আমি ছেড়ে দিলাম? বলে নাই। আর আমার দেশে পানি উন্নয়ন বোর্ড জলবায়ু পরিবর্তনের যে হাওয়াটাই বোঝে না, কি হাওয়া বোঝে না, তারাও কিন্তু ঘুমিয়েছিল। এই পানি নামতে পারে, ঢলের পানি হঠাৎ করে, আচমকা কার্তিক মাসে তো পানি নামার কথা না, কিন্তু এখন কার্তিক মাসের কয় তারিখ? শীত লাগতেছে, শীতেই নাই, শীত উড়ে গেছে। মানে এখন জলবায়ু পরিবর্তনের যে আবহাওয়া, তাতে উত্তর মেরু, দক্ষিণ মেরুর বলক গড়ে সাগরে পড়তেছে, আর উষ্ণতা বাড়ছে বায়ুমণ্ডলে। সাগরের লোনা পানি বাংলাদেশের 29টি জেলায় ঢুকতেছে, দক্ষিণাঞ্চলে খাওয়ার পানি সংকট সৃষ্টি হয়েছে। আর দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে অসময়ের বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, বিপর্যস্ত আমরা, নদী ভাঙন। গেল বছর 20 সালে 447 কিলোমিটার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির পানি ঘাগর বুক বন্ধ আলসে পাড়ায়, ঘাগর যে রংপুর দিয়ে যে ঘাগরের পানি যায়, সে ঘাগর ডুবছে গেছে, ঘাগরে পানি ধরার জায়গা নাই। শ্যামাসুন্দরী খাল কালেক্টিং, সেটা বন্ধ। ওইদিকে বুড়িয়ালে যায়, সেটা বন্ধ। রংপুর এক বুক পানির নিচে ডুবে গেছে। আমরা বলেছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে, বিজ্ঞানসম্মত খনন না হলে, তিস্তা নদী রক্ষা করা না হলে, শাখা নদী খনন করা না হলে, শুধু তিস্তা পারের মানুষ মরবে না, আগামী দিনের জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুর সহ লালমনিরহাট পানির নিচে ডুবে যাবে। এইবার সেই জায়গার তো আলামত তৈরি হয়েছিল, যেভাবে ঘাট বাইপাস ভেঙে গেছিল, ওই বুড়িমারি আর রংপুর, লালমনিরহাট, বুড়িমারি স্থল বন্দরের রাস্তা যদি ভেঙে যেত, লালমনিরহাট পানির নিচে চলে যেত। আর যদি এই ঘাগরের মুখ ভেঙে দিছিল, এটা যদি পানি আসতো, রংপুর তলিয়ে যেত। তাহলে এই তিস্তার আন্দোলন শুধু তিস্তার আন্দোলন না, বাসীর আন্দোলন না, এটা রংপুর বিভাগের 5টি জেলার মানুষের আন্দোলন। প্রিয় ভাই, সব কথা বলা বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু লড়াই করেছিলেন। 71 সালে আমরা লড়াই অংশগ্রহণ করেছিলাম, মুক্তিযোদ্ধা আছে এখানে। তিস্তা নদী ছিল গেরিলা যুদ্ধের ঘাঁটি। এই নৌকাপথে গেরিলা যোদ্ধারা চলাচল করত, অনেক জায়গা মুক্ত এলাকা ছিল। আচ্ছা, তাহলে সেই এই যে বৈষম্য, আমরা চিনি করি, চিনি খাইতে পারে পশ্চিম পাকিস্তানে যায়, চাকরি পাই না আমরা, পাকিস্তানের বৈষম্য। সেই বৈষম্যের মধ্যে বঙ্গবন্ধু লড়াই করে 71 সাল করেছে, মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে যদি বলি, রংপুর বিভাগ পাকিস্তানের চেয়েও বেশি বৈষম্যের শিকার। রংপুর বিভাগ এখনো উন্নয়নের বৈষম্য,
উন্নয়ন হয়েছে অনেক, কিন্তু মানুষে বৈষম্য বেড়েছে, ধনী গরিবের বৈষম্য বেড়েছে, আর অঞ্চলে অঞ্চলে বৈষম্য বেড়েছে। ৭২ সালের সংবিধান বলে লেখা আছে সুষম উন্নয়ন করবেন, কোন অঞ্চলকে বৈষম্য করতে পারবে না। শিশির তো যথার্থ হিসাব করে বলেছে, ট্যাক্সের হিসাব করে তো শিশির আপনাদের কথাটা বলেছে। এই লড়াই আমাদের বৈষম্য বিরোধী লড়াই। আমাদের কথা হচ্ছে, সবাই বলছে রাজনীতি আমরা করি না, আমি বলি রাজনীতি আমি করি। নাম বলবো, রাজনীতির কথা বলবো। আমি একটি দল করি, সেই দলটা হচ্ছে তিস্তাকে সুরক্ষার নাম যদি সে রাজনীতি হয়, সে রাজনীতি আমাদের করতেই হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নাম যদি রাজনীতি হয়, সে রাজনীতি আমাদের করতেই হবে। বৈষম্য কমানোর নাম যদি রাজনীতি হয় অঞ্চলে অঞ্চলে, সে রাজনীতি রংপুর বিভাগের নিপীড়িত মানুষকে করতেই হবে, করতেই হবে। আমাদের রাজনীতি দলগুলোকে পথ দেখাতে হবে। ওরা এই জায়গায় রাখে, তিস্তা ভাঙন নিয়ে কোনো কথা বলে না, বৈষম্য নিয়ে কোনো কথা বলে না। তাহলে আজকে তিস্তা বাঁচাওয়ের রাজনীতি একটাই, বৈষম্য রোধ করা রাজনীতি। প্রিয় এলাকাবাসী, আমরা বছরে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, হক্কানি ভাই আমাকে আমন্ত্রণ জানাইছেন, আমি এটা প্রধানমন্ত্রীকে বলবো, উনি যদি পারমিশন দেয় আমি আসব। আমরা মোতাহার হোসেন স্যারকে দাওয়াত দিয়েছি। আমরা কনভেনশন তিস্তা নদী বর্জিত সভায় তিস্তা বাঁচাও সিদ্ধান্ত নিয়েছি। রংপুর বিভাগের 5টি মন্ত্রী, প্রতিমন্ত্রীকে আমরা দাওয়াত দেব। রংপুর বিভাগের 22টা এমপি, সে দলেরই হোক, আমরা দাওয়াত দেব। এছাড়া জাতীয় পর্যায়ে যারা এমপি আছে বিভিন্ন দলের, তাদেরকে আমন্ত্রণ জানাবো। তিস্তা লং মার্চে সমাবেশ হবে তিস্তা সেতুর চরাঞ্চলে। সেই সমাবেশে আমরা লিফলেট করেছি, পোস্টার করব। এরই মধ্যে সরকার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েছেন। ডিসি সাহেব আমাকে বললেন যে পরীক্ষা সামনে, এসএসসি পরীক্ষা, একটু ডেট পিছিয়ে দেওয়া যায় না? আমরা সাংবাদিক সম্মেলন করব, করে একটা ডেট পিছিয়ে দেব, কিন্তু সফিয়ার ভাই বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে আমরা করব। তাহলে এখন বক্তৃতা শোনার কাজ না, এখন আপনারাই যদি বক্তৃতা দেন, এখানে বক্তৃতা শুনলাম, যার নদী ভাঙছে তাকে যদি আনা যেত, সে সবচেয়ে ভালো বক্তৃতা দিতে পারত, জীবন থেকে কথা বলতে পারত, তার ভাঙনের কথা বলতে পারত, কিভাবে বার্তা তারা তৈরি করছে, কত টাকা খরচ করছে, কে কত চাঁদা দিয়ে, এটা বলতে পারতো না? বলতে পারত। তারাই সেই আমার চেয়ে কিন্তু আপনারাই ভালো বক্তৃতা জানেন, তিস্তার কান্না শোনেন। এইটা আপনারা করে তুলবেন, ডাক করলে আপনারা যাবেন। আমি বিশ্বাস করবেন, এখানে জানি না, বিভিন্ন সমাবেশে আমি গেছি, শিশির সমাবেশ সেদিন প্রতি আসামে, সেখানে বলে টাকা কে দেবে, যখন আহ্বান জানালো আপনি মসজিদ যখন করেন টাকা কে দেয়, আমরা দিই। ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে স্কুল কলেজ করছে কে? আমরাই করেছি। বাজার করেছি কি? আমরাই করেছি। যখন বললাম দেন আপনার টাকা, তখন একজন বললো স্যার এই মিটিংটা করতে খরচ করছে 2,000 টাকা। আমি ওরা তুললো 5,000 টাকা গামছা ধরে, যে মিটিং ডাকছে তাকে বললাম 2,000 টাকা নাও, আর 3,000 টাকা এখানে কমিটি যেটা আছে এই কমিটি করো, কমিটির কাছে রাখো। বললো স্যার টাকা লাগবে না, গতি আসাম থেকে হাজার হাজার মানুষ নিজেই আমরা পিকনিক করার মতো নিজের টাকা খরচ করে আমরা এই লং মার্চে যাব, জীবনের জন্য যাব, সংগ্রামের জন্য যাব, তিস্তা বাঁচার জন্য যাব, আমাদের জীবন রক্ষার জন্য যাব। তাহলে এই সংগ্রামটা বাদ করতে 20 লক্ষ টাকা খরচ করছেন, আটকাইতে পারছেন? আমার কথা হলো কবিরাজি চিকিৎসা দিয়ে আর পাগলা তিস্তাকে ঠেকানো যাবে না। কবিরাজি চিকিৎসা দিয়ে বাংলা তিস্তাকে ঠেকানো যাবে না। যদি এই কাজ না হয় তা ঠেকবে। কিন্তু আজকে এখানে বলতে চাই, আমি জানি নিশ্চিত আমি যখন এখানে আসবো অবশ্যই সরকারি গোয়েন্দা বিভাগের লোক এখানে আছে, আমি নিশ্চিত এই প্রোগ্রামে আপনার গোয়েন্দা বিভাগের লোক আছে।
জিএসবির লোক আছেন, তারা লিখে রাখেন। আজকে প্রধানমন্ত্রী নদী ভাঙনের এর আগে ঘোষণা দিয়েছিল যার 5 জন পরিবার 40,000 টাকা দেবে, 5 জনের উপরে 50,000 টাকা দেবে। এই যে কৃষিজাত ধ্বংস হলো, তাদের দ্বারার জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচি দিবে, সার দিবে, বীজ দিবে এবং তাদের খাদ্য দিবে, এটা ঘোষণা করেছে। এখানেও এই লড়াইটাও করতে হবে। এটাও লড়াইয়ের সাথে এই এলাকার মানুষকে তালিকা করে কার কি ক্ষতি হয়েছে তালিকা করে পিওন অফিসে স্মারকলিপি দেবেন। এই লোকগুলো আমাদের সর্বনাশ হয়েছে, কৃষি পুনর্বাসনের টাকা সরকার বরাদ্দ করেছে, টাকা আমরা চাই। গৃহ নির্মাণের টাকা দিয়েছে, গৃহ নির্মাণের টাকা আমরা চাই। এই এই জায়গাগুলো আপনারা করবেন। আজান দিল, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অনেকক্ষণ ধরে কথা বললাম। ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি এই বলে যে আমাদের এই বাংলাদেশ, আমরা এই যে তিস্তা প্রকল্প, এটা আলোর মুখ দেখিতেই হইল। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, মাই টিভিতে দেখলাম পানি সম্পদ মন্ত্রী বলল, আমি যখন একটা সবাই টেলিভিশন সাক্ষাৎকার দিলাম, দুর্যোগ অবস্থা বলতেছে অতি আসামে আমরা এটা করতেছি, চীনের কাছে গেছি, চীন টাকা দিলে হবে। এই সব উল্টাপাল্টা কথা বলার দরকার নেই। চীন কখন টাকা দিবে? কার্তিক মাসে না অগ্রহায়ণ মাসে দিবে? দরকার নাই, হ্যাঁ, ওইটার দরকার নাই। ওই চীন দেখা দরকার নাই, ভারত দেখা আমাদের দরকার নাই। আমাদের কারাকা বক্কা না দেখান। আমাদের কথা হচ্ছে যে এইটা শুরু করবে, কিন্তু এখন কথা হচ্ছে এইটা সেদিন ওই সংবাদ আমার সাক্ষাৎকার এক বড় ঢাকার এক বড় নদী বিশেষজ্ঞ বলছে যে নদী খননের যার অভিজ্ঞতা আছে, হ্যাঁ এটা চীনের তো অভিজ্ঞতা, পদ্মা সেতুতে তুমি তার কারিগরি জ্ঞান মিলে, কারিগরি জ্ঞান তো লাগবে এখানে। টাকা আমার কারিগরি ইঞ্জিনিয়ার আমরা ভাড়া করি আনি না? অবশ্যই ইকুইপমেন্ট লাগবে, এটা ভাড়া করে। তাহলে আমরা এইখানে এই শয়তানদের হাতে দেওয়া যাবে না এই নদী করার কাজ, এই পানি উন্নয়ন বোর্ড ওরা এমনি করবে। এই শয়তানদের হাতে মানুষের বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই যে এরা ফুপে ফেলে দালাল টালাল তৈরি করিয়া পানি খাবে, আমাদের ভাগ্যে কিছু জুটবে না। আজকে পদ্মা সেতু আপনি করেছেন, কর্ণফুলী টাওয়ার আপনি করেছেন, ওই কক্সবাজারের সমুদ্রের মধ্যে চীনের কারিগরি সহযোগিতা নিজের টাকায় সেখানে সমুদ্রের মধ্যে ভাসমান আপনি তার ব্যবস্থা করেছেন। রূপপুর পারমাণবিক কেন্দ্র করেছেন। তিস্তার ক্ষেত্রে আমরা বলছি বিজ্ঞানসম্মত ভাবে নদীটা খনন করতে হবে। কবিরাজের হাতে এই নদী খননের দায়িত্ব দেওয়া যাবে না। টাটকা হোমিওপ্যাথি ডাক্তারের হাতে এই নদী খননের দায়িত্ব দেওয়া যাবে না। তাহলে আমরা বলতেছি চীন ভারতের আমরা বুঝি না। আর আজকে শেষ করি, খুব আপনাদের অনুরোধ করে শেষ করি, আমি অনুরোধ করি, এই মুহূর্তে বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে যে ওইখানে 35 কোটি মুসলমান আছে না ভারতে, ওইখানে একটি দল আছে বলে আমরা রাম রাজত্ব কায়েম করি। সেইখানে আবার সমস্ত বিরোধী দল শক্তি এক হয়ে গেছে যে এইটা বিভেদ করা যাবে না। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদেরকে আমরা পাহারা দেবো। ইসলাম ধর্মের কথাও তাই, কিন্তু কি ইসলাম ধর্মের কথা তাই না? বিজয় হোসের ভাষণ শোনেন তাই না? তাহলে আমরা এখানে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে তার জন্য কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। এটা যদি বাড়ে তাহলে এটাও ষড়যন্ত্র। তিস্তা যদি দাঁড়ায় তাহলে অনেকের খবর হয়ে যাবে, আমরা আর উন্নত হব। তাহলে বাড়ির পাশের বাড়ির যদি কসিমউদ্দিন কামলা খেতে খায়, এক জোরদারের বাড়ির পাশে বাড়ি খাটে কামলা খাটা, সে যদি হঠাৎ কামটাম করে টাকা যদি তৈরি করে বিল্ডিং বাড়ি বানায়, বড় লোকের অবস্থা কি হয়? হিংসা হয় না যে কি রে তুই আমার বাড়ির কাম করি খাচ্ছি, তুই এখন বাড়ির বিল্ডিং লাগাচ্ছিস, কয় না? তাহলে আমাদের মধ্যে অবস্থা হই বাংলাদেশ কিন্তু ভারতের চেয়ে অনেক জায়গায় এগিয়ে গেছে, কিন্তু ব্যর্থতা কোথায় বাংলাদেশে? যে রাজনীতির কথা বললাম, বৈষম্য,
মানুষে মানুষে বৈষম্য, দুর্নীতি, লুটপাট আর অঞ্চলে অঞ্চলে বৈষম্য, এটা যদি ঠেকাতে পারি এই বাংলাদেশ অনেক অনেক দূর এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।